আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা এর পঞ্চম অধ্যায়ের 5.4 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি, এটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দেখো বলা আছে নিচের তালিকা থেকে একটি বিবরণমূলক রচনা ও একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। রচনা দুটি আমার বাংলা খাতায় লেখো। রচনার শিরোনাম নিজের মতো করে তৈরি করে নাও। এখন দেখো এখানে বিবরণমূলক রচনার বিষয় দেওয়া আছে 5টা, আবার বিশ্লেষণমূলক রচনার বিষয় দেওয়া আছে 5টা। তো আমাদের যেটা করতে হবে, মানে তোমার যেটা করতে হবে, একটা বিবরণমূলক লেখা এই যে 5টা থেকে যে কোনো একটা, এবং এই যে নিচে বিশ্লেষণমূলক রচনার যে বিষয় দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে 112 নম্বর পেজের আলোচ্য বিষয়। তো এখন আমরা এটা করব। যেমন দেখো প্রথম 1 নম্বর যেটা ছিল বাংলাদেশের ফসল, বাংলাদেশের ফসল সম্পর্কে, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। তো এটা কিন্তু বিবরণ, প্রথমে হচ্ছে দেখো বিবরণমূলক রচনা। তাহলে এই যে বাংলাদেশের ফসল, এটা কিন্তু একটা বিবরণমূলক রচনা। এখন এটা পড়তে গেলে এখানে 10টা রচনা, তার মানে পড়তে গেলে অনেক সময় লাগবে। তো আমি এরকম ভাবে রাখতেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে তারপর এটা লিখে ফেলো, ঠিক আছে। প্রথমে এটা লিখবা, তারপরে যে দ্বিতীয় প্যারা, এরপরে এই তৃতীয় প্যারাটাই যে এখান থেকে হয় বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট, চা, তামাক। এখান থেকে সম্ভব হবে এখানে এতটুকু লিখবা, ঠিক আছে। তো এটা লেখা হয়ে যাওয়ার পরে যে কোনো একটা, তুমি যদি প্রথমটা লেখো তাহলে 2 নাম্বারটা তোমার লেখা লাগবে না, 5 6 নম্বরের পরে এগুলোতে লিখবা। ক্রিয়া প্রতিযোগিতা, এখান থেকে গত 20 জানুয়ারি থেকে 22 জানুয়ারি 2024 আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এই যে এখানে। তারপরে ক্রিয়া প্রতিযোগিতায় গ্রুপ ভিত্তিক বিভিন্ন ইভেন্ট ছিল, ইভেন্ট থাকে। তারপর চলে যাবা 20 জানুয়ারি সকাল 10টায় ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব শুরু হয়, এখান থেকে। এরপরে ঘোষণা করা হয়, এখান থেকে লিখবা। উদ্বোধন ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখান থেকে। তারপরে লাস্টেরটা একদম, কেননা ক্রীড়া প্রতিযোগিতার ফলে তাদের মন সংকল্পবদ্ধ হয়, পাশাপাশি এটি তাদেরকে সহিষ্ণু হওয়ার শিক্ষা দেয় এবং সংকীর্ণ মুক্ত করে, এখানে। এরপর 3 নম্বর যেটা আছে নববর্ষ উদযাপন, যে কোনো একটা লিখবা, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত যে কোনো একটা লিখবা, ঠিক আছে। এরকম বিশ্বের প্রায় সব সব জাতি নববর্ষকে বরণ করে নেয়, এই যে এখান থেকে লিখবা। তারপরে যে পারাটা লিখবা পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, এটা লিখবা, ঠিক আছে, সুন্দর করে। তারপর এখান থেকে সেখানে বাঘ, সিংহ জাতীয় পাখি, দোয়েল সহ বিভিন্ন আদলে মূর্তি তৈরি করে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়, এখানে। তারপর লাস্টে সময়ের সাথে সাথে অবশ্য নববর্ষ উদযাপনে ভিন্নতা আসছে। এখনকার উৎসবে আগের মতো আর প্রাণ পাওয়া যায় না। দেশের এই জাতীয় উৎসবকে ধরে রাখতে চাইলে সবাইকে মিলেমিশে চলতে হবে। জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতির ভেদাভেদ ভুলে বাঙালির এই প্রাণের উৎসবকে হৃদয়ে ধারণ করে আরো প্রাণবন্ত করার প্রচেষ্টা চালানো জরুরি, এখানে। তারপরে 4 নম্বর বিজ্ঞান মেলা, এখানে এই যে বর্তমান বিশ্ব বিজ্ঞানের দান এবং কল্যাণে অনেকটাই সমৃদ্ধ। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেও এক্ষেত্রে ব্যতিক্রম নয়, এখান থেকে এটা লিখব। তারপরে প্যারা আমাদের দেশে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে, যেমন বই মেলা, বাণিজ্য মেলা, শিল্প মেলা, গ্রাম্য মেলা প্রভৃতি, এখানে। তারপরে এখানে এই প্যারাটা অনেকটাই সহায়তা করে এই বিজ্ঞান মেলা সেই ব্রিটিশ শাসনামল এবং তার পরবর্তী শাসনামল থেকেই এদেশে বিজ্ঞান মেলার আয়োজন করা হতো, এখানে। তারপরে যে এভাবে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দেশকে তাল মিলিয়ে চলতে সহায়তা করে এবং প্রশিক্ষণ সহ দেশের গবেষণা ও উন্নয়ন কাঠামোতে অবদান রাখে। এরপরে 5 নম্বর ভ্রমণের অভিজ্ঞতা, ভ্রমণ, কোথাও ঘুরতে যাবার তার অভিজ্ঞতা।
মানুষ ঊষর মরু পেরিয়ে দুর্গম হিমালয় জয় করে, অরণ্যে মশাল জেলে পথ খুঁজে আজীবন বেড়াতে ভালোবাসে। এখান থেকে এতটুকু লিখবা। প্রথমে সর্বপ্রথম সবার পরামর্শে যাতায়াতের মাধ্যম হিসেবে বাস নির্ধারণ করে, মানে তুমি কিভাবে গেলে কোথাও ঘুরতে এটা। তারপরে পাহাড়ের রাস্তাগুলো ছিল আঁকা বাঁকা, কখনো উঁচু আবার কখনো নিচু। গাড়িতে বসে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম এখানে। সেখান থেকে আমরা চলে যাই নীলগিরি নীলাচল পর্যটন এলাকায়। নীলগিরি নীলাচলে প্রবেশ করতে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে। এখানে ছোট দেখাচ্ছিল, যেখান থেকে ছোট দেখাচ্ছিল। ভ্রমণের অভিজ্ঞতা আমাদের জ্ঞান বুদ্ধিকে অনেক বেশি সমৃদ্ধ এবং শানিত করে। এরপরে আমরা 6 নম্বর চলে যাব, বাংলাদেশের অগ্রগতি। মানে 1 থেকে 5 নম্বর পর্যন্ত যে কোনো একটা লিখবা, আর 6 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা। এখানে দেখছো একটা ভূমিকা দেওয়া আছে, তারপর অর্থনৈতিক সূচকে বাংলাদেশ, এই দুটা প্যারা দেখলাম। পরিবেশ ও মানব সম্পদ উন্নয়ন, এখানে এই প্যারাটা পড়বা। শিক্ষা খাতে অগ্রগতি, এটা পড়বা, এটা লিখবা আর কি। তারপর দেখো বিবিধ ক্ষেত্রে অগ্রগতি, তারপরে প্রযুক্তিগত অগ্রগতি, এটা লিখবো এখানে। তারপর দেখো বিদ্যুৎ উৎপাদন এবং লাস্টে রয়েছে উপসংহার। তার 6 নম্বর শেষ। এরপরে 7 নম্বর দেখো এখানে রয়েছে কৃষিকাজে বিজ্ঞান, এর একটা ভূমিকা রয়েছে, ভূমিকা থাকবে এগুলোতে, ঠিক আছে। তারপর দেখো কৃষিকাজে বিজ্ঞান, যেখানে কৃষিকাজে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা। তারপর দেখো গবেষণা কেন্দ্রে ইরিধান আবিষ্কৃত হয়, এটা কিন্তু ওই প্যারার ভিতরে রয়েছে, এটা পড়বা, সুন্দর করে লিখবা। কৃষিকাজে প্রযুক্তি ব্যবহারের দৃষ্টান্ত, মানে কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার একটা উদাহরণ, ঠিক আছে। এই যে এখান থেকে একটু লিখবা। আমাদের কৃষিকাজে বিজ্ঞান, আমাদের যে কাজ করি আমরা আমাদের দেশে কোন কোন কৃষিকাজে বিজ্ঞানের কি কি ব্যবহার করে থাকে, যেমন দেখো ট্রাক্টর সব এগুলো ব্যবহার করে। উন্নত দেশগুলোর মতো আমরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল ফলানো থেকে শুরু করে অল্প পরিশ্রমে অধিকতর ফসল উৎপাদন এবং মাড়াই করে আমাদের খাদ্য সমস্যার সমাধান করে থাকি। লাস্টে রয়েছে উপসংহার, উপসংহারে শেষ করে দেবা। এরপর 8 নম্বর রয়েছে, 8 নম্বর হচ্ছে অধ্যাবসায়। অধ্যাবসায় কিন্তু খুবই ভালো একটা রচনা, এটা কিন্তু পরীক্ষায় আসতো তোমাদের, তোমরা যখন ক্লাস 8 এ ছিল তোমাদের এরকম আসতো। এটা ভূমিকা, তারপরে লিখবা অধ্যাবসায় কি, ঠিক আছে। এরপর অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা, মানে কেন অধ্যাবসায় দরকার, ঠিক আছে। এখান থেকে এতটুকু লিখবা, সুন্দর। অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা জীবনের সর্বক্ষেত্রে অনুভব করা যায়। মানব জীবনের প্রতিটি কাজেই বাধা বিপত্তি দেখা দিতে পারে, কিন্তু সেসব বাধাকে ভয় করলে চলবে না, এভাবে এটা এই প্যারাটা লিখবা। তারপরে যে একই প্যারায় মনে রাখতে হবে রাতের আধার কেটে গেলে বা কেটে যেমন দেখা দেয় দিনের আলোক রেখা, তেমনি বারবার প্রচেষ্টার পর মানুষের ভাগ্য আকাশে উদিত হয় সাফল্যের শুকতারায়। তারপরে এটার উপসংহার এখানে লিখবা। এরপর হচ্ছে দেখো 9 নম্বর সময়ের মূল্য। সময়ের মূল্যের ভিতরে হচ্ছে ভূমিকা, প্রত্যেকটাতে কিন্তু ভূমিকা রয়েছে। তারপর এই ভূমিকা লিখবা এখানে। সময়ের গুরুত্ব, সময় গতিশীল, এগিয়ে যাওয়াই তার ধর্ম, এখান থেকে এতটুকু লিখবা। তারপরে দেখো সময়ের অবহেলার পরিণাম আর কি, কেউ যদি সময়কে অবহেলা করে তাহলে তার কি সমস্যা হতে পারে সেগুলো। তারপর তাহলে এই ধরনের, যেমন সেই সময়ের পরিণাম আমাদের জীবনে একদিন মর্মান্তিক দুঃখ আর অনুশোচনা নিয়ে আসবে। সময়ের সদ্ব্যবহারের জন্য কি কি দরকার এগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখবা। তারপরে রয়েছে লাস্টে উপসংহার। সময়ের অপচয় একটা বড় অপরাধ, যারা সময় নষ্ট করে তারা জীবনে উন্নতি করতে পারে না। সময়ের যথার্থ মূল্যবোধই ব্যক্তি এবং জাতির জীবনের সাফল্যের সোপান। যেহেতু সময় জীবনের সমস্ত সাফল্য এবং সুখের উৎস, তাই প্রত্যেকে সময়ের মূল্য সম্বন্ধে সচেতন হওয়া এবং তার সদ্ব্যবহার করা উচিত। তারপরে রয়েছে দেখো 10 নম্বর শিশু দিবস।
এটা কিন্তু একটা লাস্টেরটা আর কি, শিশু দিবস। এখানে ভূমিকা রয়েছে, ভূমিকা লিখবা প্রথমে যেটা, তারপরে ভূমিকার ভিতরে আরো রয়েছে যে এখান থেকে এরপরে এখানে শিশু দিবসের ঘোষণা, মানে কখন শিশু দিবসের ঘোষণা করা হয়। 1954 সালে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় জাতিসংঘে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বাংলাদেশের জাতীয় শিশু দিবস কত আমাদের দেশে আর কি 17ই মার্চ পালিত হয়। আচ্ছা, এখানে আরেকটা প্যারা রয়েছে, এর ভিতরে ঢুকে গেছে আর কি। দেখো, শিশু দিবসের তাৎপর্য, এটা এখানে আলাদা একটা প্যারা হবে, এটা লিখো সুন্দর করে। এখানে 1945 সালে মহাযুদ্ধের পর বিশ্বের বুকে শান্তির পরশ নেমে আসে এখান থেকে। তারপর দেখো শিশু দিবসের গুরুত্ব, মানে শিশু দিবস কেন প্রয়োজন। লাস্টে যেটা রয়েছে একদম উপসংহার। তো এইভাবে আমাদের 10টা কিন্তু রচনা, এখানে 5টা আছে বিবরণমূলক রচনা এবং 5টা বিশ্লেষণমূলক রচনা। তুমি যে কোনো একটা লিখবা, মনে করো 2টা আর কি, মনে করো তুমি 1 নাম্বার লিখলে আর মনে করো 8 নাম্বার লিখলে, এরকম মানে এখান থেকে যে কোনো একটা লিখবা আর এখান থেকে আর একটা লিখবা, ঠিক আছে, মোট 2টা লিখতে হবে। তো আমরা 112 নম্বর পেজের এই কাজগুলো করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 6ষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এখান থেকে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।